নমস্কার, আমি সুনীল চৌধুরী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। আজ নতুন পোশাকে, কারণ আজকে যে যোগ অভ্যাসটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি দেখাতে গেলে এই পোশাকটি খুব জরুরি। তাই আজকে নতুন পোশাকে আজকে আমি বাহ্য প্রাণায়াম নিয়ে আলোচনা করব। পুরো অনুষ্ঠানটার সঙ্গে থাকবেন। বাহ্য প্রাণায়ামের নিয়ম কি কি হওয়া উচিত, কি কি সাবধানী আছে এতে, মানে অর্থাৎ কারা কারা করতে পারবে, কারা কারা করতে পারবে না, আর বাহ্য প্রাণায়ামের অসীম ক্ষমতা সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনি সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত বোধ করব এবং আগামী দিনে আরো এরকম ভিডিও আপলোড করতে আনন্দ পাব। আর যারা রোজ দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, কেমন লাগছে জানাবেন। আসছি মূল আলোচনা। বাহ্য প্রাণায়াম। 40 বছরের ঊর্ধ্বে সুস্থ থাকতে গেলে আমাদের প্রত্যেকের উচিত যোগ ও প্রাণায়ামের অভ্যাস করা। আমি একটা ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যম দিয়ে প্রত্যেক দিন একটি করে অভ্যাস আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আগের প্রোগ্রামগুলো দেখেননি দয়া করে থাম্বনেল দেখে, প্রায় একই রকম দেখতে থাম্বনেল দেখে আপনারা এর আগের 4টি এপিসোড আছে, যে 4টি এপিসোডে আমাদের সুস্থ থাকতে গেলে কি করা উচিত সে সম্বন্ধে বিভিন্ন যোগ অভ্যাসের ডেমনস্ট্রেশন দেওয়া আছে। দেখুন, এটা এমন নয় যে 40-এর ঊর্ধ্বে যারা তারাই করবেন আর 40-এর নিচে যারা তারা করবেন না। 40-এর নিচে সমস্যা হচ্ছে কোথায়, নতুন ইঞ্জিন তো ও রাফ ইউজ করাই যায়। আর 40-এর নিচে যাদের বয়স তারা মনে করেন যে শরীর কোনো ব্যাপার নয়, যা খুশি খাবো, যেমন খুশি চলবো, চলতেই থাকবে, বিন্দাস চলবে। কিন্তু না, যেই 40 পেরোতে শুরু করছেন বিভিন্ন রোগের শিকার হচ্ছেন। আর যারা অলরেডি হয়ে গেছেন তারা চিন্তায় পড়ে গেছেন কি করে সুস্থ থাকবো। তাই আমি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি যে আমি আজকে 60+ বয়সেও সুস্থ আছি, সুঠাম আছি, আমার শরীরে এক্সট্রা ফ্যাট একটুও নেই, প্রচন্ড এনার্জেটিক থাকি। যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাইফস্টাইল কিরকম হওয়া উচিত, রেগুলার যোগ অভ্যাস কিরকম হওয়া উচিত, মেডিকেশন কিরকম নেওয়া উচিত, সমস্ত বিষয়ের উপর বিভিন্ন ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলের মাধ্যমে। টোটাল প্রোগ্রামটাই কিন্তু শিক্ষামূলক। আসছি বাহ্য প্রাণায়াম। আমাদের আজকাল সমাজ ব্যবস্থায় সমস্ত সময় ফোকাস থাকে আমাদের পেট আর পেলভিক রিজিয়নের সমস্যা নেই। পেলভিক রিজিয়নের মধ্যে রেচক ব্যাপারটা তো আছেই, মলমূত্র ত্যাগ ব্যাপারটা তো আছেই, আর একটা সবচেয়ে বড় ব্যাপার পেলভিক রিজিয়নে ভর করে, সেটা হচ্ছে কাম এবং বাসনা। আজকে গোটা দুনিয়াটা এই কাম বাসনার পিছনে ছুটছে, কারণ আমাদের শরীরের যে ভেতরের এনার্জি, ভেতরের যে শক্তি, সেই শক্তিটা নিম্নগামী হয়ে গেছে, ঊর্ধ্বগামী নেই। যদি ঊর্ধ্বগামী হতো তাহলে কিন্তু আগেকার দিনের ঋষিমুনি ঋষিরা তাদের শক্তিকে ঊর্ধ্বগামী করার ফলে তারা অলৌকিক আবিষ্কার করতেন ধ্যানে বসে। আজ বিজ্ঞান যেগুলো ল্যাবে টেস্ট করে প্রমাণ করছে, একসময় ঋষিমুনি ঋষিরা ধ্যানে বসে তারা সেই জ্ঞান পেতেন। কিন্তু আমরা আজকে সংসারী মানুষ, আমিও সংসারী মানুষ, আমরা কখনোই বলবো না আমরা ঋষির মতো হয়ে যাব। কিন্তু আমাদের যে শক্তির স্রোত, সেই শক্তির স্রোতটাকে নিম্নগামী হওয়া থেকে কিছুটা যদি আটকাতে পারি, কিছুটাও যদি ঊর্ধ্বগামী করতে পারি। ঋষিমুনি ঋষিরা সারাদিন 24 ঘন্টা ধ্যানে বসে থাকতেন,
আমরা সারাদিন 24 ঘন্টা ধ্যানে বসতে বলছি না, কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি 30 মিনিট আমি শরীর থেকে যত্ন করতে পারি, তাহলে 23 ঘন্টা 30 মিনিট আমি সুস্থভাবে এবং এনার্জেটিক লাইফ লিড করতে পারি। এইটা যদি আমরা বুঝে যাই, তাহলে সকালবেলা 30 মিনিট সময় বের করতেই পারি। এই শৃঙ্খলা বিভিন্ন যোগ সম্বন্ধে বলা আছে। এর আগের দিন কপালভাতি প্রাণায়াম সম্বন্ধে বলেছিলাম। কপালভাতি প্রাণায়াম করার পর বাহ্য প্রাণায়াম করাটা খুব জরুরি। বাহ্য প্রাণায়াম করার আগে আমি বলে দিই, কারা কারা করবেন না। প্রথম কথা, বিগিনার্স যারা, একদম শুরুতেই কখনোই কেউ বাহ্য প্রাণায়াম করবেন না। কারণ বাহ্য প্রাণায়াম আমি বিশ্লেষণ করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা তো বড় হবে, কেন ব্যাপারটা বুঝতে হবে। তাহলে বোঝার জন্য সঙ্গে থাকতে হবে, স্কিপ না করে। স্কিপ করে গেলে বুঝতে পারবেন না। তো বাহ্য প্রাণায়াম কি হয়, একটা সময় গিয়ে শরীরে অক্সিজেন লেভেলের ক্রাইসিস ক্রিয়েট করে। যারা আগে ভাস্ত্রিকা বা কপালভাতি করেননি, তারা যদি ঝপ করে প্রথমেই বাহ্য প্রাণায়াম করতে শুরু করে দেন, তাহলে শরীরে অক্সিজেন ক্রাইসিসের ফলে অনেক সমস্যা দেখা যেতে পারে। অর্থাৎ বিগিনার্সরা প্রথমেই করবেন না, অন্তত 15 দিন, 1 মাস অন্যান্য যোগ অভ্যাস করুন, করার পরে বাহ্য প্রাণায়াম করবেন। বাহ্য প্রাণায়াম শিখতে গেলে সবার প্রথম এর একটা গল্প আপনাকে বুঝে নিতে হবে। বোরিং লাগতে পারে, কিন্তু যে কোনো জিনিস বেসিকটা না বুঝলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি আর মানে পরীক্ষার খাতায় লিখতে পারবেন না। ফর্মুলাটা যদি আপনার মাথায় ঢুকে যায়, কেন আমি বাহ্য প্রাণায়াম করবো, আর বাহ্য প্রাণায়াম করলে কি করে আমার ভেতরের যে শক্তির স্রোত, সেই শক্তির স্রোত কি করে ঊর্ধ্বগামী হবে, এটা বুঝতে হবে। তো প্রথম আমি বলে দিই যে বাহ্য প্রাণায়ামের প্রথম শর্ত হচ্ছে শ্বাস আমরা বুক ভরে নেব, বুক ভরে শ্বাস নেব, এবং পুরো শ্বাসটাকে যে স্পিডে নেব তার প্রায় ডবল স্পিডে শ্বাসটাকে রিলিজ করে দেব। পুরো ভেতরে শ্বাস খালি, বুকের শ্বাস তো খালি, সঙ্গে পেটের শ্বাসও খালি। তাহলে পেটে আমাদের ডায়াফ্রাম, যখনই বুকে শ্বাস নিই ডায়াফ্রাম নিচের দিকে চাপ দেয়। আপনারা জানেন পৃথিবীতে কোনো জায়গায় খালি নেই, অর্থাৎ পেটের মধ্যেও কিন্তু কিছুটা বায়ু যায়, ডাইরেক্ট যায় না, ডায়াফ্রাম ফুলে গিয়ে পেটের মধ্যে। কিন্তু যখন পেট থেকে চাপ দিই, পেট ডায়াফ্রামকে চাপ দেয়, ফলে লাঙের পুরো হাওয়া তো বেরোবেই, পেটও সংকুচিত হয়ে যাবে। এখানে বোঝানোর জন্য বলা যায় পেটের হাওয়া বের, পেটের অ্যাকচুয়ালি পেটে তো হাওয়া থাকে না। পেটকে সংকুচিত করা, যাতে ডায়াফ্রামকে চাপ দেয়, মধ্যচ্ছদাকে চাপ দেয়, মধ্যচ্ছদা ফুসফুসে পুরো হাওয়াটাকে বাইরে বের করতে হবে। বাইরে বের করার পর এবার হাওয়াটাকে অর্থাৎ বাহ্য কুম্ভক, হাওয়াটাকে আপনি বন্ধ রাখবেন, আর শ্বাস নেবেন না। ভালো করে বুঝে নিন এই জায়গাটা, শ্বাস আর নেওয়া চলবে না। শ্বাস ছাড়ার পর শ্বাসটা হোল্ড করে দেবেন, অর্থাৎ ভেতরে আপনার এক বিন্দু মাত্র হাওয়া নেই। এবার কি হচ্ছে, এবার আপনি প্রথম পেটটা আমি দেখাবো, ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো, কিন্তু তার আগে বেসিকটা বুঝে নিন। পেটটাকে আমরা টেনে ভেতর দিকে সংকুচিত করবো, যতটা পারবো চেষ্টা করবো, মেরুদণ্ডের সঙ্গে লাগানোর চেষ্টা করবো। লাগবে না, যাদের পেট বড় তাদের তো মোটেই লাগবে না, কিন্তু তারাও প্রক্সি দিতে হবে, অর্থাৎ মনে করতে হবে যে পেটটাকে আমি টেনে মেরুদণ্ডের সঙ্গে লাগাচ্ছি। আমার পেট বড় না, কিন্তু আমারও কিন্তু বিভিন্ন যোগী ঋষিদের মতো লাগে না, কিন্তু আমি যখন দেখাবো দেখবেন হ্যাঁ পেটটা অবশ্যই সংকুচিত হয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। কথা বলতে গেলে তো ওটা হয় না, যখন দেখাবো তখন আর কথা বলা যাবে না, আগে বুঝে নিন। পেটটাকে যখনই সংকুচিত করলাম, পেটটাকে সংকুচিত করার সঙ্গে সঙ্গে কি হলো, আমার শরীরের যে এনার্জি লেভেল, আমার শরীরের যে স্রোত, সেই স্রোত ভাবলো পেটটা সংকুচিত হলো কেন, কারণ সাধারণত আমরা পেট সংকুচন করি না। গোটা শরীরের সমস্ত সিস্টেমে ফোকাস এসে গেল পেটের দিকে, ব্লাড ছুটতে শুরু করলো পেটের দিকে, যে কি হয়েছে এখান থেকে ফোকাস টোটাল শরীরের এনার্জি মূল বিন্দু কিন্তু নাভির দিকে ফোকাস আসতে শুরু করলো। শরীরের ন্যাচারাল ফেনোমেনা, এটা শরীর নিজেই করবে। এবার সেইখানে যে শক্তি সৃষ্টি হচ্ছে, সমস্ত ব্লাড ফ্লো পেটের দিকে আসছে, তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছে কেন পেটটাকে সংকুচিত করা হলো। কারণ এটা তো ন্যাচারাল প্রসেস না, পেট তো ওভাবে সংকুচিত হয় না। যখনই
এই পেটের সংকোচন হলো সঙ্গে সঙ্গে যে শক্তি উৎপাদিত হচ্ছে শরীরে বা যে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে ভেতরে, সেই এনার্জি যাতে নিম্নমুখী না হয় সেই জন্য আমাদের মলদ্বার এবং মূত্রদ্বার, এক কথায় পেলভিক এরিয়া, টোটাল পেলভিক এরিয়াকে এরম আমরা টোটাল লক করে দেবো, মলদ্বার এবং মূত্রদ্বারকে লক করে দেবো, লক করে দিয়ে ওপর দিকে টেনে ধরবো। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে যেই ওপর দিকে টেনে ধরলাম তাহলে ঊর্জার স্রোত অর্থাৎ শক্তির যে স্রোত আর নিচের দিকে যাওয়ার কোনো সেন্স নেই, ক্ষমতাও নেই। এবার সেই শক্তি তো স্থির থাকে না, শক্তি ঊর্ধ্বমুখী হবে। তো ঊর্ধ্বমুখী হলে আমাদের মেরুদণ্ডের ভেতর দিয়ে সেই শক্তি কিন্তু সোজা আসবে মাথার দিকে, যাতে মাথায় ডাইরেক্ট হিট করতে না পারে। মাথায় হিট করলে কি হবে, অনেক সময় আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তার জন্য ঋষিমুনি ঋষিরা আবিষ্কার করেছেন যে মাথায় যাতে না যায় তার জন্য থুতনিটাকে গলায়, এখানে এই জায়গায় কণ্ঠকূপ বলা হয়, আপনার এই গর্তটা, এই কণ্ঠকূপে এরকম টাচ, শুধু টাচ, অনেকে বুকে লাগান, বুকে না, শুধু মাথা ঘাড় সরিয়ে এই থুতনিটা এখানে লাগাতেন। ঠিক আছে। তাহলে এটা হলো 3টে বন্ধ। প্রথম হচ্ছে আমরা পেটকে সংকোচন করব, এটাকে বলা হয় উড্ডিয়ান বন্ধ। তারপরে আমরা মলদ্বার এবং মূত্রদ্বারকে সংকোচন করব, একে বলা হয় মূল বন্ধ। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে আমরা থুতনিটাকে গলায় লাগাবো, এটাকে বলে জলন্ধর বন্ধ। ত্রিবন্ধ পূর্বক আপনাকে এই বাহ্য প্রাণায়াম করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন ত্রিবন্ধ পূর্বক বাহ্য প্রাণায়ামটা কিভাবে করতে হবে দেখাচ্ছি। এবার এই বাহ্য প্রাণায়াম আমাদের শরীরে কি কি উপকার করবে, এর জন্য আবার একটা গল্প বুঝে নিতে হবে। যখনই আমি শ্বাস বন্ধ করলাম এবং পেটকে সংকোচন করলাম, মূলাধারকে সংকোচন করলাম, শক্তির কেন্দ্রবিন্দু ঊর্ধ্বমুখী হলো, শরীরে কিন্তু একটা অক্সিজেন ক্রাইসিস তৈরি হলো। এই যে দম বন্ধ করে থাকবো এই সময়টা, নিজে নিজে স্বেচ্ছায় দম বন্ধ করলে কিন্তু মরার ভয় নেই। আপনি ভাববেন না দম আটকে মরে যাবো, নিজে নিজে স্বেচ্ছায় দম বন্ধ করলে কখনো কেউ মরে না। আপনি যখন দেখবেন কষ্ট হচ্ছে আপনি নিজেই রিলিজ করে দেবেন। ঠিক আছে। তাহলে একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করলে কি হবে, অক্সিজেন ক্রাইসিস তৈরি হয় আমাদের শরীরে কয়েক সেকেন্ডের জন্য। প্রথম 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট পর্যন্ত করা যায়। আমি আপনাদের 30 সেকেন্ড করে দেখাবো। তা আপনি 10 সেকেন্ড থেকে শুরু করুন, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, এভাবে যতটা পারেন। জোর নেই, জোর করে কিছু করবেন না। এবার যখনই সেই অক্সিজেন ক্রাইসিস শুরু হলো, মজার ব্যাপার এখানেই যে আমাদের শরীরের অনেক অর্গান, অনেক সেল তারা কাজ করা বন্ধ করে দিয়েছে বা সঠিক কাজ করছে না, কুড়ে নিয়ে এসে গেছে। মজার ব্যাপার যে আচ্ছা ধরে নিন একটা খুব দুর্বল রোগী, যার নড়ার কোনো ক্ষমতা নেই, দীর্ঘদিন ধরে দেখছেন সে কোনো মুভমেন্ট করছে না, কিন্তু তার মস্তিষ্ক ঠিক আছে, সে দেখতে পায়, শুনতে পায়, বুঝতে পারে, সব করে, কিন্তু তার নড়ার ক্ষমতা নেই। তার সামনে একটা ফলস সাপের ডেমো যদি ফেলে দেন, একটা সাপ, প্লাস্টিকের সাপ যদি আচমকা ফেলে দিয়ে আপনি বলেন সাপ সাপ, দেখবেন তার মধ্যেও এমন একটা শক্তি এসছে যে শক্তির ফলে সে লাফ দিয়ে উঠে বসেছে বা পালানোর চেষ্টা করছে। আমাদের শরীরেও ঠিক এই একটা ক্ষমতা থাকে। যখন আমাদের শরীরে অক্সিজেন ক্রাইসিস হবে, যে সেলগুলো বা যে অর্গানগুলো তারা এতদিন ইনঅ্যাক্টিভ ছিল বা যারা কাজ করতে চাইছিল না ঠিক মতো, তাদের মধ্যে একটা মুভমেন্ট শুরু হবে যে কি ব্যাপার হলো, দেখ অক্সিজেন ক্রাইসিস হচ্ছে কেন, কোনো অক্সিজেন ছাড়া তুই বাঁচতে পারবো না। কিছুক্ষণ পরে যখন আবার আপনি শ্বাস নিলেন, অক্সিজেনের ক্রাইসিসটা কমে গেল, সমস্ত সেলগুলো বলবে ও, বা সমস্ত অর্গানগুলো বলবে বাঁচছিলাম বাবা। কিন্তু মাঝখান থেকে কি হলো, অর্গানগুলোর মধ্যে একটা অ্যাক্টিভিটি, একটা মুভমেন্ট এবং অর্গানগুলোর ঘুম ভেঙে গেল। এভাবে যদি আপনি রোজ অভ্যাস করেন
অর্গানগুলো কিন্তু আর ঝিমিয়ে থাকতে পারবে না, আর ঘুমাতে পারবে না, তাদের মধ্যেও একটা অ্যাক্টিভিটি আসবে। কারণ ওই যে রুগীটা সাপ থেকে লাফিয়ে উঠেছিল, তখন আপনি তাকে বলতে পারবেন, দেখ তুই চাইলে পারিস, তুই চেষ্টা কর, তুই পারবি। ঠিক সেরকম আমাদের শরীরের সিস্টেমও বাহ্য প্রাণায়াম করলে এইভাবে অ্যাক্টিভ হয়। অর্থাৎ বাহ্য প্রাণায়ামের লাভটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমি বাহ্য প্রাণায়াম করে দেখাবো, তারপরে বলবো বাহ্য প্রাণায়াম কারা কারা করবেন না। বাহ্য প্রাণায়ামটা কি ভালো করে একটু বুঝে নিন। বাহ্য প্রাণায়াম করতে গেলে পদ্মাসনে আর সিদ্ধাসনে বসে বাহ্য প্রাণায়াম করা সবচেয়ে উপকারী। এবার যে পদ্মাসনে বা সিদ্ধাসনে বসতে পারছেন না, তিনি কিন্তু চেয়ারে বসেও করতে পারেন। তার জন্য নিয়মের বাইরে সবকিছু। বা কেউ চেয়ারে বসে করতে পারছেন না, সে শুয়ে শুয়েও মানে অভিনয় করার মতো, স্টেজে পারফর্ম করা আর ঘরে একা একা অভিনয় করা, দুটোতেই কিছু কিছু কাজ হয়। ঠিক আছে, আপনি ফুল পারফর্ম করতে পারছেন না, কিন্তু শুয়ে শুয়েও যদি করেন তাহলেও কিন্তু কিছু কাজ হবে। অর্থাৎ কিন্তু পুরো 100 রেজাল্ট যেটা, সেটা পেতে গেলে আপনার সবচেয়ে ভালো পদ্মাসন অথবা সিদ্ধাসন। আমি এখন বসে আছি পদ্মাসন। সঙ্গে কিন্তু অবশ্যই বায়ু মুদ্রা বা ধ্যান মুদ্রা যেটা বলেছি। বায়ু মুদ্রা আমি বেশি প্রাধান্য দিই বয়স্ক মানুষদের, কারণ বয়স্ক মানুষ মানে জয়েন্ট পেন। ঠিক আছে, আমার যাতে জয়েন্ট পেন না আসে, ওই জন্য আমি যে কোনো যোগ অভ্যাসের সময় বায়ু মুদ্রাকে প্রথম প্রায়োরিটি দিই। অর্থাৎ বায়ু মুদ্রা আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে, বায়ু মুদ্রা সম্বন্ধে বলা আছে। বায়ু মুদ্রা অবশ্যই যেন লাগানো থাকে। এবার আমি বুক ভরে শ্বাস নেব, পুরো শ্বাসটাকে ছেড়ে দেবো, পুরো খালি করে দেবো, আর ভেতরে হাওয়া নেই। কথা বলতে গেলে অসুবিধা, তবু আমি দেখাচ্ছি। এই পেটটাকে পুরো আমি টেনে নিলাম। আরেকবার শ্বাস নিয়ে নিই। এবার মূলাধার চক্রকে আমি মানে মলদ্বার এবং পেশাবের দ্বারকে পুরো টেনে ধরে নিলাম, থুতনিটাকে গলায় লাগালাম। শ্বাস নিলাম, ঠিক আছে। এবার আমি একবার দেখাবো কোনো কথা না বলে, কারণ কথা বলতে গেলে এই যোগ অভ্যাসটা ঠিক মতো দেখানো যায় না। আমি কোনো কথা না বলে একবার দেখাচ্ছি, আর একবার ভালো করে দেখে নিন। পেটের সংকোচনটা দেখানোর জন্যেই কিন্তু আজকে আমার এই পোশাক। ঠিক আছে, ভালো করে দেখে নিন। ঠিক আছে, এইভাবে 3 রাউন্ড 4 রাউন্ড 5 রাউন্ড করবেন। আমি 30 সেকেন্ড করে দেখালাম। এখন আমি রেগুলার যখন সকালে অভ্যাস করি 1 মিনিট থাকতে পারি, কিন্তু ইচ্ছে বেশি দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অর্থাৎ আপনারা 10 সেকেন্ড থেকে শুরু করুন। যখন দেখবেন কষ্ট হচ্ছে, অবশ্যই তখন আস্তে আস্তে যখন শ্বাস নেবেন, মাথাটা প্রথম উঁচু করবে, শ্বাস ঢুকতে শুরু করবে, নিচে মলদ্বার এবং মূত্রদ্বারকে রিলিজ করে দেবে, ঢিলা করে দেবে, পেটটাকে ঢিলা করে দেবে। আবার শ্বাস ঢুকে গেল, সঙ্গে সঙ্গে আবার শ্বাস ছাড়ুন। আবার ঠিক পেট টেনে ধরুন। প্রথমে উদ্যান বন্ধ, তারপরে মূল বন্ধ, তারপরে জলন্ধর বন্ধ। ঠিক আছে, এই 3টে বন্ধ লাগিয়ে আমরা প্রতিদিন যদি অন্ততপক্ষে 5 বার 30 সেকেন্ড করেন, এই
বাহ্য প্রাণায়াম অভ্যাস করি, এর লাভ, একটা লাভ তো গল্পের মাধ্যমে জেনেছেন, টোটাল শরীরে কি লাভ হয়। দ্বিতীয় লাভ, আমাদের পেলভিক রিজিয়নের কোন রকম সমস্যা, বিশেষত মা বোনদের ওভারির সমস্যা, ইউট্রাসের সমস্যা, পুরুষদের একটু বয়স হলেই প্রস্টেটের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, ইনডাইজেশনের সমস্যা, গ্যাস অম্বল বদহজম, বুক জ্বালা, যা বলুন, লাংয়ের সমস্যা, প্রত্যেকটা ইন্টারনাল অর্গানের হেলথ, কিডনি হেলথ, লিভার হেলথ, প্যানক্রিয়াটিক প্রবলেম, প্যানক্রিয়াসের হেলথ, সমস্ত অর্গানের অ্যাক্টিভিটিকে বাড়াতে পারে বাহ্য প্রাণায়াম। এবার বলি কে কে করবেন না। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু এই বাহ্য প্রাণায়াম করবেন না। বাহ্য প্রাণায়াম করলে আগে দীর্ঘদিন ধরে আপনাকে নর্মাল অনুলোম বিলোম বা কপালভাতি বা ভাস্ত্রিকা এগুলো অভ্যাস করার পর যখন প্রেশার কন্ট্রোলে আসবে তখন আপনি বাহ্য প্রাণায়াম করবেন। যাদের কোনো সার্জারি হয়েছে, হার্নিয়া আছে বা কোনো অপারেশন হয়েছে পেটে, তারা অবশ্যই করবেন না। যাদের বসতে অসুবিধা, হাঁটুর সমস্যা, হাঁটুর অপারেশন, তারা এভাবে বসে করার চেষ্টা করবেন না, কারণ উপকার করতে গিয়ে যেন অপকার না হয়। এছাড়া প্রত্যেকে যারা নিজেদেরকে ফিট মনে করেন তারা প্রত্যেকে বাহ্য প্রাণায়াম অভ্যাস করুন। দেখুন, রেজাল্ট তখনই পাবেন যখন রেগুলার অভ্যাস করবেন। উপকার তো অনেক আছে, কিন্তু সেই উপকার খাতা কলমে বা আমার ভিডিওতে দেখে কোনো লাভ নেই। এই উপকার আপনি তখনই পাবেন যখন আপনি রেগুলার অভ্যাস করবেন। অভ্যাস করুন, ফল আপনি নিজেই পাবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি আপনাদের সঠিক গাইড করতে পারছি কিনা। আগামী ভিডিওতে অবশ্যই বাহ্য প্রাণায়ামের আর একটা অল্টারনেটিভ অভ্যাস আছে, সেটা প্রাণায়াম নয়, বাহ্য প্রাণায়ামের অল্টারনেটিভ। যারা বাহ্য প্রাণায়াম করতে পারবেন না, যাদের নিষেধাজ্ঞা আছে, যাদের নিষেধাজ্ঞার কথা বললাম, যারা করতে পারবেন না তারা কিন্তু সেটি করতে পারবেন। অতএব সেটি শিখতে গেলে আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আবার বলি, যারা নতুন এসছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। আর যারা রোজ দেখছেন তারা কমেন্ট করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আজ এই পর্যন্তই থাক, আগামীকাল আবার আসছি নতুন আকর্ষণ নিয়ে।